আচ্ছা, আসলে প্রোগ্রাম জিনিসটা কি? যখন আমরা বলি যে আমরা একটা কম্পিউটারে একটা প্রোগ্রামকে রান করছি, তো ধরেন আমরা এখন যে প্রোগ্রামটা ইউজ করছি সেটা একটা ব্রাউজার, একটা অনেক বড় কম্পিউটার প্রোগ্রাম, আমরা অ্যাপ্লিকেশন বলতেছি, বাট এটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেখা। এটা অনেক বড় একটা প্রোগ্রাম। এরকম একটা প্রোগ্রাম আসলে কি? একটা প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস থাকে, তাই না? আপনি যখন কোড করেছেন, হয়তো আপনারা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করেছেন বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ল্যাবটা করেছেন, তখন হয়তো আপনাদের কিছু ল্যাবে কিছু কাজ দেওয়া হতো। এমন হতে পারে যে হ্যাঁ, একটা অ্যারে থেকে লার্জেস্ট নাম্বার বের করা, অথবা অ্যারেটাকে সর্ট করা, বা এরকম অনেক সুন্দর সুন্দর প্রবলেম থাকতে পারে যেগুলো আপনারা হয়তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে সলভ করেছেন। তো এদের ধরেন অনেক বড় ভাই হচ্ছে আমরা এখন কম্পিউটারে যে প্রোগ্রামগুলো দেখি বা আমরা ইউজ করি, লাইক গুগল ক্রোম, অথবা আমাদের ধরেন যে কোনো একটা গেম যেটা খেলি, সেগুলো একটা কম্পিউটার প্রোগ্রাম। সেখানে এরকম অনেক লাইনস অফ ইনস্ট্রাকশন থাকে যেগুলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পিউটারকে বলি যে এগুলো এক্সিকিউট করো, এই সেট অফ ইনস্ট্রাকশন গুলো। আচ্ছা, আর কি থাকে? একটা প্রোগ্রামের মধ্যে ডিফারেন্ট ডাটা স্ট্রাকচার থাকে। দেখবেন যে আপনারা যখন ল্যাব করেছেন, ওপি ল্যাব অথবা এসপিএল ল্যাব করেছেন, আপনারা অবশ্যই অনেক ডাটা ইউজ করেছেন, তাই না? কম্পিউটারের মধ্যে ডাটা স্ট্রাকচার ইউজ করেছেন অ্যারে ইউজ করেছেন সবাই, তাই না? সবাই অ্যারে ইউজ করেছেন না? জি স্যার। এখন আমাদের যে কোনো একটা প্রোগ্রামের মধ্যে আমাদের কিছু ডাটা রাখা লাগে। অ্যারে ইউজ না করলে অবশ্যই তো আপনারা ইন্টিজার ইউজ করেছেন, তাই না? ইন্টিজার অথবা ফ্লোট অথবা ডাবল, এগুলো কি করতেছে? এগুলো একটা ভ্যালু কে স্টোর রাখছে, অথবা অ্যারে করে কি একাধিক ভ্যালুকে স্টোর রাখে। এগুলো হচ্ছে ডাটা স্ট্রাকচারস। আর অ্যালগরিদম কি? কারো কি আইডিয়া আছে অ্যালগরিদম কি বা অ্যালগরিদম জিনিসটা কি? না স্যার। আচ্ছা, আমরা এটা যেমন আপনি মনে করতে পারেন অ্যালগরিদম হচ্ছে একটা প্রবলেমের সলিউশন। যেমন ধরেন আপনাকে যদি বলি যেটা অ্যারে থেকে সবচেয়ে বড় ভ্যালুটা বের করে দিবে, হয়তো এরকম ছোট ছোট টয় প্রবলেম আপনারা এসপিএল ল্যাব অথবা ওপি ল্যাবে করেছেন, বা একটা ভ্যালু বের করতে বলবে অ্যারে থেকে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা মাথায় তো একটা সলিউশন খুঁজি যে এইভাবে হয়তো প্রবলেমটাকে সলভ করা যাবে। তো এই যে সলিউশনের ওয়ে বা আমাদের মাথায় যে একটা সলিউশনের একটা আমরা ছক খুঁজি, এটাই হচ্ছে অ্যালগরিদম। তো ডাটা স্ট্রাকচার হচ্ছে একটা কন্টেইনার যে ডাটা স্টোর করে, হতে পারে একাধিক ডাটা অথবা একটা ডাটা স্টোর করে। আর অ্যালগরিদম হচ্ছে লজিক প্লাস কন্ট্রোল। লজিক প্লাস কন্ট্রোল ব্যাপারটা কি? হয়তো একটা পার্টিকুলার ফ্যাক্ট হলে বা একটা পার্টিকুলার ঘটনা ঘটলে আপনি একটা কাজ করবেন, অন্য একটা পার্টিকুলার ঘটনা ঘটলে আর একটা কাজ করবেন। একটা ফ্লো চার্টের মতো। আপনারা হয়তো ফ্লো চার্ট ব্যাপারটার সাথে বেশি পরিচিত। জি স্যার। আপনাদের ক্লাস 12-এ আইসিটি তে ছিল হয়তো ফ্লো চার্ট। ফ্লো জি চার্টে স্যার। আমরা কি করি? বিভিন্ন বিভিন্ন একটা করে স্টেপে যাই, ওখানে হয়তো কিছু চেক করি যে এটা কি ওটা থেকে বড়, এক্স কি জিরো থেকে বড়, তাহলে একটা কাজ করব। আর এক্স যদি জিরো থেকে ছোট হয়ে যায় তাহলে আরেকটা কাজ করবো। এই যে লজিক প্লাস কন্ট্রোল, একটা লজিক যদি হয় মানে ছোট হলো বা বড় হলো, তাহলে একটা কাজ করলাম, না হলে অন্য একটা কাজ করলাম। এটা আসলে অ্যালগরিদম। আমাদের বিভিন্ন লজিক থাকবে এবং লজিকের উপর বেস করে আমরা ডিফারেন্ট ডিরেকশনে ডিফারেন্ট কাজ করব। এটাই হচ্ছে অ্যালগরিদম। আমরা দেখলাম কি একটা প্রোগ্রাম আসলে এই চারটা জিনিসের কম্বিনেশন। অনেক ইনস্ট্রাকশন থাকবে, ডাটা স্ট্রাকচার থাকবে, আর অ্যালগরিদম থাকবে। আচ্ছা, একটা ফাংশন, একটা ডাটা স্ট্রাকচারে আসলে ফাংশন কি হয়? আমরা যে বলি যে আমরা যেখানে ডাটা রাখি, যেমন সবচেয়ে কমন যে ডাটা, আপনারা যদি জাভা অথবা সি তে কোড করেছেন তো অবশ্যই সবচেয়ে যেটা কমন ডাটা স্ট্রাকচার যেটা হচ্ছে ইন্টিজার। আমরা এরকম করে অনেক কিছু ডিফাইন করি না যে ইন্ট, জি স্যার। এরকম করি না যে ইন্ট ইন্ট এ বা আই, এরকম করি না? জি স্যার। এই যে ইন্টিজার একটা কি হয়, আইটা আসলে কি? আইটার মধ্যে আসলে যে কোনো একটা নাম্বার থাকবে, 1 2
এরকম একটা নাম্বার থাকবে। তো এই যে আই, এটা কি করতেছে, একটা ডাটাকে স্টোর রাখতেছে, যেটা 1 2 3 4 অথবা 100, যে কোনো একটা ডাটা থাকবে। এটাকে আমরা বলছি ডাটা স্ট্রাকচার। তো এটা হচ্ছে একটা সিম্পল ডাটা স্ট্রাকচার। একটু কমপ্লিকেটেড ডাটা স্ট্রাকচার আপনারা কি ইউজ করেছেন, সেটা হতে পারে অ্যারে ইউজ করেছেন, এরকম সিতে ইন্টিজার হয়তো একটা অ্যারে নিছেন এরকম নাম করে, এ আর আর করে, থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেটের মধ্যে তো লিখেছেন যে এই অ্যারেতে কয়টা এলিমেন্ট থাকবে, ধরেন আমি 10 লিখলাম। আচ্ছা, এই জিনিসটা আসলে কেমন, এটা আসলে এই আই কেবলমাত্র যখন একটা মাত্র ডাটা রাখে, এই এ আর আর নামে যে অ্যারেটা, সেটা আসলে একটা বক্স মতো, বক্সের মধ্যে অনেকগুলো এরকম ঘর আছে, 10টা ঘর আছে এক্ষেত্রে, 10টা এরকম ঘর আছে। 10টা ঘরের মধ্যে প্রতিটা ঘরে আমাদের 1 2 3 4 এরকম নাম্বার থাকতে পারে। প্রতিটা ঘরে হয়তো 1 2 অনেকগুলা যে কোনো ভ্যালু থাকতে পারে, ইন্টিজার ভ্যালু থাকতে পারে। এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার, যেগুলো যারা হচ্ছে ডাটাকে স্টোর করে রাখে। তো ডাটা স্ট্রাকচার আমাদেরকে কিছু ফাংশন তো অবশ্যই ডাটা স্ট্রাকচারের আছে, সেগুলো কি করে, আমরা ডাটা স্ট্রাকচারে অবশ্যই কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে পারবো। লাইক আমরা আমাদের অ্যারেতে একটা এলিমেন্ট রাখতে পারবো, যেমন আমরা এরকম করে লিখতাম, এরকম করে অবশ্যই আমরা লিখেছি, তাই না? আমরা ডাটা স্ট্রাকচারে একটা এলিমেন্ট অবশ্যই রাখতে পারবো, যেমন আমরা এরকম করে লিখেছি অ্যারে 5, মানে 5 নাম্বার এলিমেন্টটা হবে হচ্ছে 10, আমরা অ্যাড করতে পারবো। এবং এইটা কিন্তু আমরা অনেক সময় আমরা বিভিন্ন কাজে ইউজও করতে পারবো। গেট মানে আমার অ্যারেতে 5 নাম্বার পজিশনে যে এলিমেন্ট আছে, সেটা আমরা ডিফারেন্ট কাজে ইউজ করতে পারবো, এরকম করে আমরা ইউজ করতে পারবো। যেমন ধরেন আমি আরেকটা জিনিস করতে পারবো, ধরেন a ইকুয়াল টু 2 ইন্টু ARR 5। তাহলে কি করলাম, আমার ডাটা স্ট্রাকচার অ্যারে এর 5 নাম্বার পজিশনের যে এলিমেন্ট আছে, সেটাকে আমরা কাজে লাগাইলাম কোনো একটা। তাহলে যে গেট বলতে আমরা অ্যারে ডাটা স্ট্রাকচারের মধ্যে রাখা ডাটাকে আমরা ইউজ করতেছি, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন আমরা ধরেন ইনিশিয়ালি অ্যারের 5 নাম্বার পজিশনে কোনো একটা জিনিস রেখেছিলাম, আমরা করতে পারি কি এটাকে আপডেট করতে পারি বা চেঞ্জ করে দিতে পারি। এমন করতে পারি যে অ্যারেতে 5 নাম্বার পজিশনের যে এলিমেন্টটা ছিল, সেটা এখন আগে 10 ছিল, এখন চেঞ্জ করে আমি 20 করে দিলাম। আবার কি করতে পারি, ডিলিট করতে পারি। তো নরমাল আমরা যে অ্যারেটা দেখতেছি, এখানে আসলে কোন এলিমেন্ট ডিলিটের কোনো ব্যাপার স্যাপার নেই, বাট এমন অনেক ডাটা স্ট্রাকচার আছে, সেখানে আসলে ডাটা স্ট্রাকচার থেকে একটা এলিমেন্ট ডিলিট করে দেওয়া যায়, যেটা আমরা নরমাল আমাদের সিম্পল ডাটা স্ট্রাকচার অ্যারেতে পাবো না। বাট আমাদের ডাটা স্ট্রাকচারে এরকম জেনারেল কিছু ফাংশন থাকে, অ্যাড করতে পারতে হবে, ডাটা স্ট্রাকচারের মধ্যে রাখা জিনিসটাকে আমরা যদি ইউজ করতে পারি সেই স্কোপ থাকতে হবে, ডাটা স্ট্রাকচারের মধ্যে রাখা জিনিসগুলোকে চেঞ্জ করতে পারতে হবে, এবং যদি দরকার হয় আমাকে ওগুলা ডিলিট করা বা মুছে ফেলতেও পারতে হবে। সোফার যা যা বললাম এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। আচ্ছা, এই যে কমন ডাটা স্ট্রাকচার অ্যারে ইউজ করেছি, বাকিগুলো আমরা হচ্ছে এই আমাদের জাস্ট অ্যারেটা হয়তো আপনারা জানেন। আপনার কি স্ট্যাক সম্পর্কে আইডিয়া আছে কারোর? স্ট্যাক হয়তো অল্প আইডিয়া থাকতে পারে, এসপিএল অথবা ওপি ল্যাবে করতে যে। কিউ সম্পর্কে কারো আইডিয়া আছে? হ্যাঁ স্যার, ওই যে লাইক আ লাইন বাই লাইন, মানুষ যখন ব্যাংকের জন্য মানে একটা লাইনে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা। তারপর হচ্ছে লিংক লিস্ট, এরপর থেকে হয়তো থাকার কথা না, নরমালি থাকার কথা না। কেউ কি লিংক লিস্ট সম্পর্কে জানেন কিনা? আচ্ছা, জানার কথাও না, বাট
আসলে কারণ হচ্ছে আমরা এই কোর্সে জানবো। আমরা করবো কি, এখানে যে ডাটা স্ট্রাকচার গুলো বলা আছে আমরা এটাকে সবাই জানি, খুব ভালো করেই জানি এটাকে। এটা খুবই বেসিক এবং সিম্পল ডাটা স্ট্রাকচার এবং আমরা অনেক ইউজ করছি। বাকি যেগুলো আছে স্ট্যাক কিউ, লিংক লিস্ট, ট্রি, হিপ, হ্যাশ টেবল, প্রায়োরিটি কিউ, এগুলো হচ্ছে আমরা আমাদের এই কোর্সে জানবো এগুলো সম্পর্কে, এবং এগুলো অনেক পপুলার ডাটা স্ট্রাকচার এবং অনেক ইউজফুল। আচ্ছা, তো আমাদের ওই যে প্রথমে যে প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের মধ্যে আমরা দেখলাম যে প্রোগ্রাম হতো সেট অফ ইনস্ট্রাকশন, প্রোগ্রামের মধ্যে থাকে হচ্ছে ডাটা স্ট্রাকচার প্লাস অ্যালগরিদম থাকে। তো অ্যালগরিদম, কয়টা অ্যালগরিদম আছে? যেমন ডাটা স্ট্রাকচার আমরা বললাম যে এগুলা হচ্ছে মোস্ট কমনলি ইউজ ডাটা স্ট্রাকচার, এরকম বলে আমরা 7টা ডাটা স্ট্রাকচারের নাম বললাম, অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, অনেকগুলো বললাম। কিন্তু আমরা কি এরকম অ্যালগরিদমের ক্ষেত্রে এরকম কিছু বলতে পারি যে মোস্ট পপুলার অ্যালগরিদম? আসলে না। ডাটা স্ট্রাকচারকে আমরা বলতে পারি যে আমাদের 7টা খুব পপুলার ডাটা স্ট্রাকচার আছে, কিন্তু অ্যালগরিদমের ক্ষেত্রে কিছু বলতে পারবো না। অ্যালগরিদম আসলে কাউন্টলেস অ্যালগরিদমস। আমরা অ্যালগরিদম যেহেতু কাউন্টলেস, আমরা কি করতে পারি, আমরা অ্যালগরিদমের ডিফারেন্ট স্ট্র্যাটেজিকে লিখতে পারি যে আমাদের প্রবলেমকে সলভ করার এরকম কিছু ওয়ে থাকতে পারে। যেমন একটা মানুষ, মানে একটা প্রবলেমকে আসলে অনেক উপায়ে সলভ করা যায়, তো মানুষের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতে পারে। ঠিক একইভাবে অ্যালগরিদমের ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে। তো অ্যালগরিদম গ্রিডি স্ট্র্যাটেজিতে হতে পারে, ডিভাইড অ্যান্ড কনকার হতে পারে, ডাইনামিক প্রোগ্রামিং এ হতে পারে, অথবা এক্সহস্টিভ সার্চ হতে পারে। তো এটা আমরা আপনাদের এর পরে যে কোর্স আছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের 2 যেটা, সেখানে আমরা এরকম ডিফারেন্ট অ্যালগরিদম সম্পর্কে জানবো। আমরা নরমালি এই কোর্সটাতে ডাটা স্ট্রাকচারের উপর বেশি জোর দিব। আচ্ছা স্যার, ব্রুট বলেন। ফোর্স কি, মানে ব্রুট ফোর্স কোন ধরনের অ্যালগরিদম? ব্রুট ফোর্সকে আমরা এই গ্রিডির মধ্যে ফেলাবো। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, সরি, যদি আমরা বলি যে ব্রুট ফোর্সটা পড়বে হচ্ছে এক্সহস্টিভের মধ্যে। আচ্ছা, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম বেটার, তাহলে আসলে এরকম কোনো অ্যান্সার নাই যে কোন ডাটা স্ট্রাকচারটা বেটার। আসলে আমাদের যে কাজ করতে হবে সে কাজের জন্য আমাদের আমাদের রিকোয়ারমেন্টটা মিট করতে হবে। এমন কোনো ডাটা স্ট্রাকচার নাই যেটা হচ্ছে বেটার দেন আদার্স। এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা আসলে কি কাজ করতে চাচ্ছি, তার উপর আসলে ডিপেন্ড করবে আমার ডাটা স্ট্রাকচার ভালো কি খারাপ। মানে আমরা যে ডাটা স্ট্রাকচার ইউজ করতেছি সেটা ভালো কি খারাপ, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কি কাজ করতে চাচ্ছি তার উপর, এটা ওই কাজের জন্য সুইটেবল কিনা। আচ্ছা, আর আরো একটা জিনিস দেখতে হবে যে আমরা যে কাজ করতে চাচ্ছি সে কাজের জন্য সে হাই পারফরমেন্স দেয় কিনা। যেমন ধরেন আমি যদি বলি যে কোন কার বেটার, এখন অবশ্যই এটা কোনো ডিফারেন্ট আনসার নেই। আপনি ঢাকা শহরে গাড়ি চালানোর জন্য এক ধরনের গাড়ি বেটার হবে, আবার আপনি যদি হিল ট্র্যাকসে যান সেখানে গাড়ি চালানোর জন্য অন্য একটা গাড়ি বেটার হবে। তো আপনাকে অবশ্যই রিকোয়ারমেন্ট মিট করতে হবে, এবং রিকোয়ারমেন্ট মিট করলেই হবে না, হয়তো বা পাহাড়ি অঞ্চলেও জিপ, ঢাকার রাস্তায় জিপও চলতে পারে, নর্মাল সিম্পল গাড়িগুলোও চলতে পারে। বাট আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে হাই পারফরমেন্স। আমাদের পারফরমেন্সটা কেমন দিচ্ছে। হয়তো আমাদের হিল ট্র্যাকসে গাড়ি চালানোর জন্য গাড়িতে যে পরিমাণ ফোর্স দরকার ছিল, ঢাকার সিম্পল রাস্তায় গাড়ি চালাতে গেলে ওই রকম ফোর্স বা ওই রকম পাওয়ারফুল গাড়ির দরকার নাই। আমাকে দেখা লাগবে যে আমরা যেই প্রবলেম সলভের জন্য
ডাটা স্ট্রাকচার অথবা অ্যালগরিদম ইউজ করতেছি সেটা আমাদের হাই পারফরমেন্সটা দিচ্ছে কিনা। আচ্ছা, এটা স্পেসিফিকলি কম্পিউটারের জন্য, এটার হয়তো রিয়েল লাইফ অ্যানালজি নেই। সেটা হচ্ছে যে কোনো কম্পিউটারে র্যাম থাকে যেটা সিপিইউ ইউজ করে। আপনারা যদি যখন কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা করবেন তখন ভালো করে বুঝতে পারবেন যে আপনারা যখন কম্পিউটার কিনেছেন তখন অবশ্যই দেখেছেন যে এরকম লেখা থাকে যে 4 GB র্যাম অথবা 8 GB র্যাম, 12 or 16 GB র্যাম থাকে। এই র্যামটা আসলে কি, এইখানে কম্পিউটারের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর থাকে সেটা ডিফারেন্ট কাজের সময় ডিফারেন্ট ডাটা স্টোর রাখে। তো এই র্যামটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? র্যামের যে মেমোরিটুকু এটা খুবই প্রেশাস। আমরা চাবো আমাদের যে অ্যালগরিদম অথবা ডাটা স্ট্রাকচার থাকবে সেটা যেন খুব কম র্যাম মেমোরি ইউজ করে। আমরা কোনো সময় চাবো না এমন ডাটা স্ট্রাকচার অথবা অ্যালগরিদম বানাতে যে অনেক বেশি র্যাম নিয়ে ফেলে। যেমন ধরেন আপনারা খেয়াল করেছেন যে আমাদের গুগল ক্রোম যেটা, সেটা অনেক বেশি র্যাম নিয়ে নেয়, আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়, কম্পিউটারটা হিট আপ হয়। তো এরকম প্রোগ্রাম বানালে হবে না, আমাদের এমন প্রোগ্রাম বানাতে হবে যেটা অনেক কম র্যাম ইউজ করে। আরেকটা হচ্ছে যে আমি ধরেন এমন একটা ডাটা স্ট্রাকচার ইউজ করলাম বা আমি এমন একটা অ্যালগরিদম বললাম যেটা ধরেন আপনাদের যারা ইমপ্লিমেন্ট করবে বা কোডার বা সফটওয়্যার ডেভেলপার তাদের ইমপ্লিমেন্ট করতে অনেক কষ্ট হচ্ছে বা ইজি হচ্ছে না। আমরা এরকমটাও চাবো না। আমরা চাবো আমরা যে সলিউশন দিব সেটা যেন আপনারা ইজিলি কোড করে সেটা প্রোগ্রাম বানায় করতে পারেন। তো যে কোনো একটা অ্যালগরিদম বা ডাটা স্ট্রাকচারে এরকম 4টা প্রপার্টি আমরা এক্সপেক্ট করব, যে আমরা যে কাজ করতে যাচ্ছি সে কাজের রিকোয়ারমেন্ট মিট করতে হবে, তাকে হাই পারফরমেন্স হতে হবে। হাই পারফরমেন্স ব্যাপারটা আপনারা বুঝছেন কিনা জানি না, বাট আমি আর একটু বলি। যেমন ব্যাপারটা হচ্ছে, যেমন ধরেন ঢাকা রাস্তায় চলতে গেলে আমাদের খুব বেশি পাওয়ারফুল গাড়ির দরকার নেই, যেটা হিল ট্যাক্সের দরকার। এখন আমি ঢাকা শহরের মধ্যে যদি খুবই পাওয়ারফুল ইঞ্জিনের গাড়ি চালাই সেটা আসলে পারফরমেন্স হাই দিল না, আমি অনেক বেশি খরচ করতেছি তেল অথবা ইঞ্জিনের পাওয়ার, যেটা দরকার নেই। সো আমাদের কাজের জন্য একেবারে সুইটেবল ডাটা স্ট্রাকচার অথবা অ্যালগরিদম লাগে। আমাদের ডাটা স্ট্রাকচার অথবা অ্যালগরিদম এমন হতে হবে যে সে একেবারে কম র্যামের মেমোরি ইউজ করবে এবং তাকে খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারতে হবে। তো আপনাদের কোনো কোশ্চেন আছে এই 4টা বা আমাদের অ্যালগরিদমের যে ডিজার্ভিং প্রপার্টি গুলো বললাম এই 4টা? ইজি টু ইমপ্লিমেন্ট, এটা ইজি টু ইমপ্লিমেন্ট। যেমন ধরেন আপনারা মাঝে মাঝে তো দেখেছেন যে আপনারা যখন বিভিন্ন ল্যাবে যখন কোনো অনলাইন দেন অথবা আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, মাঝে মাঝে এরকম হয় না যে খুবই কঠিন একটা প্রবলেম দিয়েছে বা খুব কঠিন কোন একটা ডিজাইন দিয়েছে যেটা করতে পারতেছেন না, কঠিন হয়ে যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, তো আমরা চাবো না আমাদের অ্যালগরিদম গুলো যেন এরকম হয়। আমরা চাবো উপরে 3টা মেইনটেইন করে, ঠিক আছে, উপরে 3টা মেইনটেইন করে সিম্পল, সবচেয়ে সিম্পলেস্ট অ্যালগরিদমটা ডিজাইন করতে। লাইক আমাদের রিকোয়ারমেন্ট মিট করবে, হাই পারফর্মিং হবে, লো র্যাম ইউজ করবে। এই 3টা মেইনটেইন করার পর সবচেয়ে ইজিয়েস্ট যে সলিউশনটা থাকবে সেটাই আমরা চুজ করব ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদমের জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মানে এমন হয় না, যেমন ধরেন আমি নাক সামনে থেকে ধরতে পারি, আবার নাক ঘাড়ের পিছন থেকে ঘুরে নাক ধরতে পারি, তাই না? এখন দুটাই তো আমাদের রিকোয়ারমেন্ট মিট করলো, সবকিছুই হলো, ঠিক আছে। কিন্তু এটা দেখেন ওই পিছন ঘাড়ের মাথার পিছন থেকে খুলে নাক ঘোরা তো সোজা না। আমরা অ্যালগরিদম এরকম বানাবো না। আমরা অ্যালগরিদম বানাবো হচ্ছে উপরের 3টা রিকোয়ারমেন্ট মিট করার পর আমরা যেন সব থেকে সিম্পল অ্যাপ্রোচটা আমাদের ডাটা স্ট্রাকচার অথবা অ্যালগরিদমের জন্য চুজ করি। তো এখন তো আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা এই অ্যালগরিদমের জন্য চাচ্ছি সোজা সোজা, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট দায়িত্ব কঠিন কঠিন। এর কারণ কি, তাই না? আমাদের তো ধরেন সোজা যেহেতু থাকে, ইজি টু ইমপ্লিমেন্ট বলতেছি, কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট গুলো তো আর ইজি টু ইমপ্লিমেন্ট হয় না, তাই না? এর কারণ কি? আপনাদের কি মনে হয় এটার কারণ কি? আমরা কেন আপনাদের এমন কঠিন কঠিন অ্যাসাইনমেন্ট দিই? যদি আমি এখন বলতেছি যে আমাদের
অ্যালগরিদম গুলো এমন হওয়া লাগবে যেন সেগুলো হয় ইজি টু ইমপ্লিমেন্ট। তো আপনারা তো মনে হয় না এমন পান যে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো ইজি টু ইমপ্লিমেন্ট হচ্ছে, এগুলো তো কষ্ট করতে হয়। কারণ কি বলেন তো, কি কারণ হতে পারে? স্যার লজিক বিল করার জন্য যাতে কঠিন লজিকগুলো বিল হয়। হ্যাঁ ঠিক আছে, আর কারো কোনো মানে অ্যান্সার আছে যে বুঝতে পারেন যে মানে কেন বুঝতেছেন বা ধরতে পারছেন যে কেন আমরা আপনাদের এরকম কঠিন কঠিন অ্যাসাইনমেন্ট দিই যেগুলা হয়তো ইজি টু ইমপ্লিমেন্ট হয় না, তো আপনাদের কষ্ট করা লাগে? এর কারণ হচ্ছে রিয়েল লাইফের যে প্রবলেম গুলা সেগুলা এই যে মাস মিট দ্য রিকোয়ারমেন্ট, আসলে রিয়েল লাইফের প্রবলেম গুলা এতটাই জটিল হয় যে মাস মিট দ্য রিকোয়ারমেন্ট করতে যেই আমাদের অ্যালগরিদম গুলা প্রিটি কমপ্লেক্স হয়ে যায়। মানে রিয়েল লাইফের যে প্রবলেম গুলা বা আমাদের ডিফারেন্ট অ্যালগরিদমের যে প্রবলেম গুলা বা আমাদের অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করে এখানে যে প্রবলেম গুলা রাইজ করে সেগুলো সলভের জন্য অ্যালগরিদম গুলা বাই নেচার একটা কমপ্লেক্স হয়ে যায়। মানে আমাদের রিয়েল লাইফের প্রবলেম গুলো আরো জটিল আপনাদের অ্যাসাইনমেন্ট থেকে। তো উপরের তিনটা জিনিস স্যাটিসফাই করতে যেই আসলে আমাদের অ্যালগরিদম গুলোর কমপ্লেক্সিটি বেশি হয়ে যায়। আমরা আমাদের ইচ্ছা হচ্ছে মানে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আর কোনো এক্সট্রা কমপ্লেক্সিটি অ্যাড না করা। উপরের তিনটা জিনিস ফুলফিল করে এরকম সিম্পল, মোস্ট সিম্পল অ্যালগরিদম চুজ করা। বাট উপরের তিনটা জিনিস স্যাটিসফাই করতে গিয়ে আসলে আমাদের অ্যালগরিদম গুলা প্রিটি কমপ্লেক্স হয়ে যায়। ঠিক আছে, এই জন্য হচ্ছে আপনাদের ডিফারেন্ট অ্যাসাইনমেন্ট বা অনলাইনে কঠিন কঠিন অ্যাসাইনমেন্ট দেওয়া হয় বা প্রবলেম দেওয়া হয় যেন আপনারা যখন কোনো সফটওয়্যার ফার্মে যাবেন তখন যেন আপনাদের ওই প্রবলেমগুলোর সাথে ডিল করতে খুব সোজা হয়। আচ্ছা, এখানে একটা সুন্দর একটা গাইডলাইন পাবেন, খুব কাজে লাগবে। সেটা হচ্ছে নর্মালি যারা গুড প্রোগ্রামার্স তারা হয় যারা ধরেন অনেক বড় বড় প্রোগ্রাম বা বড় বড় অ্যাপ্লিকেশন বিল্ড করে, তারা আসলে ব্যাপারটাকে এই কম্পিউটার প্রোগ্রামকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখে। তারা মনে করে তাদের কম্পিউটার হচ্ছে যে কোনো একটা সিস্টেম বা রিয়েল সিস্টেম, যদিও আমাদের প্রোগ্রামটা কম্পিউটারের মধ্যে চলে, এর কোনো এক্সিস্টেন্স নাই ইন রিয়েল ওয়ার্ল্ড বা ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। তাও ধরেন একজন মেকানিক যেভাবে গাড়ি তৈরি করে, একটা প্রোগ্রামারও তার লার্জ স্কেল প্রোগ্রামটাকে ওইভাবে বিল্ড করে বা একটা কোডকে সেভাবে লেখে। সে মনে করে আপনার একটা গাড়ির যেরকম ডিফারেন্ট পার্টস আছে, ডিফারেন্ট পার্টসে যেরকম ডিফারেন্ট ফাংশন আছে, গাড়ির হয়তো সামনে ইঞ্জিন একটা কাজ করতেছে, তার ব্যাটারির একটা কাজ আছে, তার হুইলের একটা কাজ আছে, সিট আছে, ডোরস আছে, উইন্ডশিল্ড, প্রত্যেকের যেমন আলাদা আলাদা কাজ আছে। একটা লার্জ স্কেল কম্পিউটার প্রোগ্রাম যখন লেখে একজন ভালো প্রোগ্রামার, সেও মনে করে নেয় যে আমার যে বড় প্রোগ্রামটা তারও ডিফারেন্ট কাজ থাকে এবং ডিফারেন্ট পার্ট ডিফারেন্ট কাজগুলো করবে। এটা হচ্ছে একটা অ্যানালজি। আপনারাও যখন কোন একটা প্রোগ্রাম বা অ্যালগরিদম লিখবেন, আপনারা মনে করবেন এরকম আপনি তো অবশ্যই একটা প্রবলেমকে সলভ করার জন্য একটা অ্যালগরিদম লিখবেন। আপনি করে নেবেন যে আপনি যে প্রোগ্রামটা লিখছেন এই পুরো প্রোগ্রামটা জাস্ট বাঞ্চ অফ কোড হিসাবে চিন্তা না করে আপনি মনে করে নেবেন যে আপনার এই প্রোগ্রামটা একটা রিয়েল লাইফ সিস্টেম। আপনি একটা রিয়েল লাইফ সিস্টেম ডিফাইন করতে গেলে আপনাকে কি করা লাগতো? আপনাকে অনেকগুলো পার্টস চিন্তা করা লাগতো একটা রিয়েল লাইফ সিস্টেমে। ঠিক একইভাবে আপনি মনে করে নেবেন যে আপনার প্রোগ্রামটা ডিফারেন্ট পার্টস আছে। হয়তো আপনার প্রোগ্রামের একটা পার্ট করে কি ইউজার থেকে ইনপুট নেয়, কনসোল থেকে ইনপুট নেয়, এটা আপনার প্রোগ্রামের একটা পার্ট। তারপরে ধরেন আপনার এই রিয়েল লাইফ আপনার ইউজারের ইনপুট থেকে সে কিছু কাজ করে, এটাও একটা পার্ট হিসেবে ধরে নেবেন। এবং মনে করেন আলটিমেটলি লাস্টলি কি হয়, আপনি কোনো কিছু হয়তো আউটপুট দেন, একেবারে লাস্টে কোনো আউটপুট দেন। আপনি মনে করে নেবেন যে এইটা হচ্ছে আপনার বড় প্রোগ্রামের একটা আলাদা পার্ট। আপনি করে নেবেন এই মডুলার চিন্তা করাটা, এটা হচ্ছে গুড প্রোগ্রামার্সের একটা হ্যাবিট। তারা করে কি
যদি কখন কোনো কমপ্লেক্স প্রোগ্রাম আপনাদের বিল্ড করা লাগে, তখন আসলে প্রথমে প্রোগ্রামটা যদিও একটা ফাইলে অনেক লাইন হিসাবে থাকে, তারা করে নেয় কি প্রথমে এই অনেক লাইনের কোডকে আসলে আলাদা আলাদা পার্টে ভাগ করে নেয়। এই পার্টটা ধরে ইনপুট নেয়, এই পার্টটা ইনপুট প্রসেস করে, এই পার্টটা ইনপুটকে রেজাল্টটাকে আউটপুট দেয়। এই আলাদা আলাদা ভাবে চিন্তা করে আলাদা আলাদা পার্টে সে কাজ করে। আপনারা কি সবাই এই জিনিসটা বুঝেছেন যে এই সিস্টেমের সাথে গুড প্রোগ্রামার্সরা কিভাবে তাদের প্রোগ্রামকে ম্যাচ করে? জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। জি স্যার। কিভাবে ধরে নিতে পারেন লাইক রিয়েল লাইফ সিস্টেম, যখন একজন মেকানিক একজন গাড়ি বানায় বা একটা গাড়ি বানায় বা কোনো একটা সিস্টেম তৈরি করে, ধরেন একজন একটা কারিগর একটা চেয়ার বানাচ্ছে, তারা করে কি ধরেন একটা গাড়ি রাস্তায় চলবে, এই কাজটা করার জন্য তো অনেকগুলা জিনিস লাগবে, ইঞ্জিন লাগবে, টায়ার, হুইল লাগবে, গাড়ির বডি দরকার হবে। ঠিক একইভাবে আমরা তো আমাদের কোনো একটা রিকোয়ারমেন্ট মিট করার জন্যই তো আমরা কম্পিউটার প্রোগ্রাম লিখি। তো ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য যে কাজগুলো করা লাগবে সে কাজগুলোকে আপনারা কিছু মডিউলে ঠিক করবে, যে আমাকে ইনপুট নেওয়া লাগছে, আমাকে ইনপুটটাকে কিছু প্রসেস করা লাগছে, হয়তো বা প্রোগ্রামটা এরকম, আপনি ইনপুট ইউজার দুটা ইন্টিজার দিবে এ বি এখানে ইনপুট নেবেন, আপনাকে কি করতে হবে এ আর বি গুণ করা লাগবে। আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, এ আর বি গুণ করা লাগবে, এখানে হচ্ছে ওই প্রোডাক্টটা আউটপুট দিবে, প্রোডাক্ট হচ্ছে এ ক্রস বি, এখানে হচ্ছে বিটাকে আউটপুট দিবে। তাহলে আপনার যে টোটাল যে প্রবলেম সেটাকে আপনি তিনটা ছোট ছোট কাজে ভাগ করলেন, যে প্রথমে ইনপুট নেওয়া লাগবে এবি, তারপর এবি কে গুণ করা লাগবে, তারপরে প্রোডাক্টটাকে হয়তো প্রিন্ট করা লাগবে ফাইলে অথবা কনসোলে। আপনি করবেন কি এই যে তিনটা ছোট ছোট কাজে ভাগ হয়ে গেল, এইগুলাকে হচ্ছে আপনি আলাদা আলাদা সিস্টেম হিসেবে কল্পনা করবেন, যে আপনার প্রোগ্রামের একটা সাব সিস্টেম আছে যে কিনা ইউজার থেকে ইনপুট নেয়, তারপরে একটা সাব সিস্টেম আছে যে কিনা আসলে রেজাল্টটা তৈরি করে, লাস্টে আরেকটা সাব সিস্টেম আছে যে কিনা রেজাল্ট গুলোকে আউটপুট দেয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা অ্যানালজি, যারা গুড প্রোগ্রামাররা আসলে বড় বড় প্রোগ্রাম গুলোকে এইভাবে চিন্তা করে বিল্ড করা শুরু করে রিয়েল লাইফ সিস্টেমের মধ্যে। তাহলে অন্য সব ফিজিক্যাল সিস্টেমের মতো আমাদের যে কম্পিউটার প্রোগ্রাম, তার একটা ডেভেলপিং এর 5টা ফেজ আছে। প্রথম ফেজটা হচ্ছে রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস বলতে আমরা আসলে কি প্রবলেমটা সলভ করতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি। যেমন ধরেন আপনি চাইতে পারেন আপনার এমন একটা মোবাইল ফোনের অ্যাপ লাগবে যে কিনা শেয়ার করতে পারবে ডাটা ইন্টারনেটের মাধ্যমে, এটা আপনার রিকোয়ারমেন্ট। আপনাকে হয়তো ক্লায়েন্ট আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিবে যে আপনাদের ওদের জন্য একটা অ্যাপ ডেভেলপ করে দেওয়া লাগবে যেটা কিনা ফাইল শেয়ার করতে পারবে নেটের মাধ্যমে। রিকোয়ারমেন্ট পাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনাকে একটা সলিউশন অ্যাপ্রোচে যেতে হবে যে কিনা রিকোয়ারমেন্টকে ফুলফিল করবে, এবং এই যে সলিউশন সেটাকে অ্যানালাইসিস করা লাগবে যে সলিউশনটা ভালো কি খারাপ। ঠিক আছে? প্রথমে রিকোয়ারমেন্ট, তারপর আপনি অ্যানালাইসিস করলেন যে আপনার সলিউশনটা ভালো না খারাপ। এগুলো যখন আপনি ঠিক করে ফেললেন যে আপনি এই ওয়েতে রিকোয়ারমেন্টটা ফুলফিল করবেন, তখন আপনাকে ডিজাইন করা লাগবে এই অ্যালগরিদমটা বা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার কি কি ডাটা স্ট্রাকচার লাগবে, কি কি অপারেশন লাগবে, এগুলো আপনি ডিজাইন করবেন। যে আমি একটা সলিউশন অ্যাপ্রোচ দিয়েছি, এই অ্যাপ্রোচটা যদি আমি ফুলফিল করতে চাই বা এই অ্যাপ্রোচটা যদি কাজে লাগাতে চাই, তাহলে আমাকে কি কি ডাটা অবজেক্ট লাগবে, কি কি অপারেশনস লাগবে, এগুলো আপনি ঠিক করলেন। তারপর কি করতে হয়, এরপরে এই 3টে স্টেপের পরেই কিন্তু আমরা কোডিংটা শুরু করব। নর্মালি কি হয়, মানে আমরা কি করি বা আপনারা কি করেন যারা হয়তো খুব গুড প্রোগ্রামার্স, তারা করে কি রিকোয়ারমেন্ট দেখে ফার্স্টে কোডিং এ চলে যায়, এভাবে লাভ দেয়। যে আমরা জানি যে হ্যাঁ আমাদের প্রবলেম এটা, আমরা করি কি প্রথম থেকে এই ইন্ট মেইন দিয়ে লেখা শুরু করে ফেলি, যে রিকোয়ারমেন্ট দেখে আসলে কোডিং করা শুরু করে ফেলি। আমরা মাঝখানে দুটো পার্ট করি না, আমরা দেখিও না যে আমাদের অ্যালগরিদমটা ভালো করে কাজ করবে কি করবে না। তারপর আমরা
অ্যালগরিদমটা ফিক্স করার পর আমরা খাতায়ও কিছু করি না যে আমাদের আসলে কি কি লাগবে। আমরা আসলে করি কি, রিকোয়ারমেন্ট পাওয়ার পর ডিরেক্টলি লাভ দিয়ে এখানে চলে আসি, কোডিং এ চলে আসি। এই জন্য কি হয়, আমাদের কোডে অনেক ভুল যায়, কোডে বাগ দেখা যায়, আমরা আমাদের আমাদের সলিউশনটা ঠিক হয় না। আমরা কি বুঝতে পারছি যে আমাদের আসলে এতদিন ধরে যে কোডিং করেছেন বা যখন একটা প্রবলেম আসতো সেই প্রবলেমের সলিউশনটা যেভাবে করেছেন, এখানে আসলে প্রবলেমটা কোথায়? নর্মালি অনলাইনে যখন আপনাদের একটা প্রবলেম দেওয়া হতো, ওইটা একটা রিকোয়ারমেন্ট যে আপনার এই যে আজকে পরীক্ষায় আমরা একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা হয়তো এরকম এরকম আউটপুট দিবে। আমরা কি করি, আমরা রিকোয়ারমেন্ট পেয়ে হয়তো হালকা এটা করি, বুঝি যে কোন ভাবে করলে হতে পারে, সেটা অ্যানালাইসিস করি না যে আসলেই ঠিক হবে কিনা, আমরা ডিরেক্টলি কোডিং করতে চলে আসি। এবং যে কারণেই গুড প্রোগ্রামারদের মতো আমাদের প্রোগ্রামগুলো অত ভালো কাজ করে না। আচ্ছা, এবং এখানেই শেষ না, এবং যখন লার্জ স্কেল প্রোডাকশন করা হয় তখন কোডিং করার পর কোডটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা করার জন্য টেস্টিং, ডিবাগিং এবং প্রুভ করা হয় যে আমাদের যে কোডটা আমি লিখেছি সেটা 100% কারেক্ট কিনা। লাইক এটাকে টেস্ট করা হয়, অনেক টেস্টারদের কাছে দেওয়া হয়, তারা এই প্রোগ্রামটা ইউজ করে দেখে, কোনো জায়গায় সমস্যা হলে সেটাকে ডিবাগ করে যে আসলে কোথা থেকে সমস্যাটা রাইজ করছে। তো এখানে যে পাস টেস্টেই পাস, এটা আসলে আমাদের একটা প্রোগ্রামের লাইফ সাইকেল। এই 5টা স্টেপ এক্সিকিউট করার পর একটা প্রোগ্রাম ফাইনালি ইউজ করার মতো হয় বা ফাইনালি লাইফ পায়। তো আপনারা কি বুঝতে পেরেছেন যে আসলে একটা প্রোগ্রামটা কিভাবে বিল্ড হয়? অ্যাজ এ আমাদের প্রোগ্রামকে একটা সিস্টেম হিসেবে দেখি, তাহলে তার লাইফ সাইকেলে কয়েকটা স্টেজ বা কিভাবে ডেভেলপমেন্ট হয়, সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। বটম আপ প্রসেস এটা ডিফারেন্ট অ্যানালাইসিস মেথড, আমরা হচ্ছে এটা দেখবো আমাদের কোর্সের সামনের দিকে। আমাদের এটা এখন অত ডিটেইল জানা লাগবে না, আমরা পরে দেখবো। এটা এখন হচ্ছে আমরা জানতেছি অ্যানালাইসিস মানে হচ্ছে আমাদের অ্যালগরিদমটা কত টাইমে শেষ হবে, অ্যালগরিদমটা কি মাঝখানে কত ভুল করবে কিনা, এই অ্যানালাইসিস গুলো। আচ্ছা, আচ্ছা, এই যে পর্যন্ত পড়ালাম এগুলো কিন্তু আপনাদের মানে কোনো সিলেবাসের সাথে কানেক্টেড না, ঠিক আছে? বা আমাদের জাস্ট এটা হচ্ছে আমাদের যে কোর্স, সেই কোর্সের একটা ইন্ট্রোডাকশন, যেটা হচ্ছে আপনাদেরকে অ্যাজ এ কম্পিউটার সায়েন্টিস্ট হিসাবে চিন্তা করতে হেল্প করবে আর কি, ঠিক আছে? তো এরপর থেকে যে জিনিসগুলো আছে লাইক অ্যালগরিদম স্পেসিফিকেশনস, তারপরে হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশনস বা পারফরমেন্স অ্যানালাইসিস, এগুলো হচ্ছে আমাদের পড়াশোনার পার্ট বা এগুলো মনে করেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পার্ট। আর আগে আমরা যেগুলো করলাম আজকে, সেগুলো হচ্ছে অ্যাজ এ কম্পিউটার সায়েন্টিস্ট আপনারা কিভাবে আসলে প্রোগ্রামকে থিঙ্ক করবেন, বা আমাদের কোর্স নিয়ে বা কোর্সে কি শিখবো সেটা নিয়ে হালকা জানাশোনা, বা আমরা অ্যালগরিদম শিখছি বা আমরা তখন যে বলি কম্পিউটার প্রোগ্রাম, সেটা আসলে জিনিসটা কি বা সেটা কিভাবে ডেভেলপ করা হয়। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে রিয়েল এক্সাম স্টাফ ডিসকাস করা শুরু করব। বাট আজকে যেটা পড়লাম সেটা আসলে ইম্পর্টেন্ট। আপনারা যদি নিজেকে একটা সুন্দর প্রোগ্রামার হিসেবে ডেভেলপ করতে চান, তাহলে আসলে আপনাদের প্রোগ্রামকে চিন্তা করা এবং সেটা কিভাবে সলভ করা শুরু করবে সেটা আসলে একটু ডিফারেন্ট ওয়ে ভাবতে হবে আর কি। সেটার জন্য আসলে আমরা আজকে ইন্ট্রোডাকশনটা করলাম। তো আজকে যা যা কভার করা হলো সেইগুলো নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু জিজ্ঞাসা করো। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের আসলে ক্লাস এখানে শেষ। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার শুরু করবো।